Welcome student, welcome to my channel. ক্লাস 12 এর অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তো যারা এখনও দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। আর পড়াগুলো ঠিকঠাক দাও সবাই, মানে কারো টাইম দেখছি হচ্ছে না ঠিক মতো। আজকে যেটা হবে ইউনিট 5-এর চ্যাপ্টার 15। এই চ্যাপ্টারটা হয়তো তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, ক্লাস 10-এ আছে, 11-এ আছে, 12-এও আছে। তো খুব সোজা চ্যাপ্টার, একদিনে হয়তো পুরোটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারের নাম হচ্ছে জীববৈচিত্র্য ও সংরক্ষণ। জীববৈচিত্র্য কী জিনিস এবং তাকে কীভাবে সংরক্ষণ করব। তোমরা এগুলো ক্লাস 10-এ লাস্ট চ্যাপ্টারে ছিল, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে ছিল, আবার ক্লাস 12-এ দিয়েছে। তো তোমরা হয়তো পড়েছিলে এক্স-টু, ইন-সিটু, জীববৈচিত্র্য বিলুপ্তি, জীববৈচিত্র্যের গুরুত্ব, একদম সেম একই জিনিসই আছে। তো আমি তাও একবার বলে দিচ্ছি, 12-এ একটু একটু আলাদা হয়, একটু আলাদা হবেই, যেটুকু আছে সেটুকু বলে দিচ্ছি। ফার্স্ট টার্ম হচ্ছে জীব বৈচিত্র্য। জীব মানে বৈচিত্র্য, টার্মটার মানে কি? জীবের বৈচিত্র্য মানে একটা জায়গায় অনেকগুলো জীবের সমাহার, সেটাকেই বলছে জীব বৈচিত্র্য। একটা নির্দিষ্ট স্থানে, মানে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে যতগুলো জীব বসবাস করে তাকে এই যে বিভিন্নতাটা দেখা যায় সেটাকেই বলছে জীব বৈচিত্র্য। যেমন হয়তো তোমরা ধরো তুমি যে ঘরে আছো সেই ঘরে দেখো মশা আছে, মাছি থাকতে পারে, টিকটিকি থাকতে পারে, বা কারো বাড়িতে যদি কুকুর বিড়াল থাকে সেগুলো থাকতে পারে। তো এই যে জীবের ভ্যারাইটি, এত রকম টাইপের জীব আছে, বা আরশোলা থাকতে পারে, তো এটাকেই বলছে জীব বৈচিত্র্য। একটা সে ছোটো একটা ঘরও হতে পারে, ছোটো একটা বিশাল বড় শহরও হতে পারে, বা বিশাল বড় মরুভূমি বা বিশাল বড় দেশও হতে পারে। এটা ডিপেন্ড করে সেটা তার উপরে। তো জীব বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জিনগত, একটা আছে প্রজাতিগত, আর বাস্তুতান্ত্রিক। আর বাস্তুতান্ত্রিক আবার 3 ভাগে ভাগ করা যায়, আলফা, বিটা আর গামা। চিহ্নটা ভুলে গেছি, মানে এই গামাটা এরকম টাইপেরই হয় হয়তো। তো তোমাদের যেটা মেন পরীক্ষায় যেটা আছে সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য আর প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্স কী, এটাই পরীক্ষায় আছে। এটা ভালো মতো পড়তে হবে, মুখস্থ করে নিই, বইয়ের মধ্যে দেখবে দেওয়া আছে পার্থক্যটা। তা আমি ব্যাপারটা বলে দিই। জিন মানেটা কি? একটা কোষের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে জিন। তাহলে দেখো প্রতিটা জীবের মধ্যে বিভিন্ন রকম জিন আছে বলে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তো পৃথিবীতে এত রকম মানুষ আছে, এত রকম আম আছে, এত রকম পশু আছে, এত রকম পাখি আছে, প্রতিটা প্রতিটার থেকে আলাদা, কারোর সাথে কারোর জিনের মিল নাই। ইভেন দুটো টুইনস, মানে যারা যমজ, তাদের মধ্যেও জিনের মানে মিল অনেকটা থাকলেও তাদের মধ্যে অমিল থাকবেই, কিছু না কিছু অমিল থাকবেই। এটাকেই বলছে জিনগত পার্থক্য, মানে বা জিনগত বৈচিত্র্য। মানে বিভিন্ন রকম রূপভেদ, একটা জীবের বিভিন্ন রকম রূপভেদ যেটা আছে তার মধ্যে যে জিনগুলো, মানে জিনগুলোর জন্যই এটা হয় বলে এটাকেই বলছে জিনগত বৈচিত্র্য, যেটা ওই জিনিসটা অন্য কোনো প্রজাতি, অন্য কোনো কিছুর মধ্যে দেখা যাবে না। আর প্রজাতিগত বৈচিত্র্য মানে একই স্পিসিস ঘটিত, যেমন আম হয়তো সবগুলো একটা বৈশিষ্ট্যের আম সব এক জায়গায়, একটা বৈশিষ্ট্যের বাঘ এক জায়গায়, একটা বৈশিষ্ট্য শুধু পায়রা এক জায়গায়, এক জায়গায় হয়তো শুধু বাঘ আছে। এইভাবে যে প্রতিটা আলাদা আলাদা ভাগ, প্রতিটা প্রতিটা থেকে আলাদা, কেউ কারোর সাথে মিল নেই, এটাকেই বলছে প্রজাতিগত বৈচিত্র্য। মানে একই প্রজাতির মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কিছু মিল আছে, কিন্তু এই প্রজাতির সাথে অন্য কোনো প্রজাতির মিল নাই, এটাকেই বলছে প্রজাতিগত বৈচিত্র্য। সেটা আঞ্চলিকও হতে পারে, কোনো একটা মানে বিশাল বড় এরিয়াতেও হতে পারে। এটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তো এই দুটোর পার্থক্য বইয়ে ভালো করে দেওয়া আছে, বই থেকে এটা ভালো করে মুখস্থ করে নেবে, 2 নম্বরের কোশ্চেন খুব আসে। আমি এটা 4টা স্টার দিই, মানে আগে আসতো এবং মাঝখানে আসেনি, এবার তোমাদের বেলা হয়তো খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে যেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতন্ত্র মানে বিভিন্ন জায়গায় যেরকম বাস্তুতন্ত্রগুলো আছে সেই বাস্তুতন্ত্রে বিভিন্ন রকম বৈচিত্র্য দেখা যায়। যেমন জলের বাস্তুতন্ত্র একরকম,
মরুভূমির বাস্তুতন্ত্র একরকম। এইভাবে যে বিভিন্ন রকম ডিফারেন্স দেখা যায় বাস্তুতন্ত্রের মধ্যে, এটাকে বলছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, আলফা, বিটা আর গামা। তো আলফা মানে হচ্ছে, মনে করে কোনো একটা ঘরে বা কোনো একটা জায়গায় যতগুলো স্পিসিস আছে, মনে করি এখানে আলফা ইকুয়াল টু, মানে এখানে 10টা যদি টোটাল স্পিসিস হয়, 10 রকমের যদি, মনে করো এটা একটা ঘর তোমার, এখানে 10 রকমের প্রাণী পাওয়া যাচ্ছে বা উদ্ভিদ পাওয়া যাচ্ছে বা কিছু পাওয়া যাচ্ছে, তাহলে এর আলফা ইকুয়াল টু 10। এটা তো আরেকজনের ঘর, এখানে হয়তো 5 আছে, তাহলে এর আলফা ইকুয়াল টু 5। তাহলে আলফা বৈচিত্র্য মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যতটা জীব বৈচিত্র্য পাওয়া যায় সেটা আলফা বৈচিত্র্য। বিটা কখন বলবো? যখন এ আলফা আর এ আলফার মধ্যে যখন ডিফারেন্স তৈরি করবো, তুলনা যখন করবো, তুলনা, তখন সেটা হচ্ছে বিটা। আর গামা কখন বলবো? আলফা প্লাস বিটা, মানে এটা প্লাস এটা টোটালটাকে মিলিয়ে বলা হয় গামা। এটুকু ক্লিয়ার হলো আলফা বিটা গামা মানে কি? এটা একটু ভালো করে দেখে নেবে। এরপরে যেটা আছে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। মেগা মানে কি? অনেকটা বড়। আর বায়োডাইভার্সিটি মানে কি? জীব বৈচিত্র্য। কান্ট্রি মানে দেশ, মানে বিশাল বড় জীব বৈচিত্র্য, মানে বিশাল জীব বৈচিত্র্য পাওয়া যায় এমন একটা দেশকে বলা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। এর মধ্যে ভারত একটা অন্যতম। তাহলে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রির সংখ্যা কি, সংজ্ঞা কী হবে? যে দেশে প্রচুর পরিমাণে জীবের বৈচিত্র্য বা ভ্যারাইটি দেখতে পাওয়া যায় সেটাকেই বলা হয় মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। ভারত ছাড়াও আরও কিছু কিছু দেশ আছে যার মধ্যে এরকম প্রচুর জীব বৈচিত্র্য পাওয়া যায়, যেমন হচ্ছে ব্রাজিল, মেক্সিকো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, পেরু, অস্ট্রেলিয়া, এই সব দেশগুলোকেও বলা হয় মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি। তো এবার এবার আসছে যে ভারতকে কেন তাহলে, ভারত একটা ছোট্ট একটা দেশ, মানে অন্যান্য দেশের তুলনায় দেখা গেলে ভারত একটা ছোট্ট একটা দেশ, তো এই ভারতকে কেন মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি বলা হয়, আর এর মধ্যে এত জীববৈচিত্র্য আসলে কম করে? তাহলে ভারতের ইতিহাস, ভূগোল হয়তো তোমরা পড়েছো, ভারতের ম্যাপের যে উত্তরে কি হিমালয়, দক্ষিণে কি 3 দিকে সাগর, আর এখানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা এখান দিয়ে গেছে, তাহলে কি এটা নাতিশীতোষ্ণ অঞ্চল পড়লো। আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েও গেছে কর্কটক্রান্তি রেখা, যেটা হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। তো এরকম উত্তরে কি বিশাল ঠান্ডা, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে এখানে আছে ট্রপিক্যাল ফরেস্ট, মানে প্রচুর বৃষ্টিও হয়, আর 3 দিকে সমুদ্র থাকে, এই রকম একটা দেশ। এবং এখানে কি 4টা হটস্পট আছে, একটা পশ্চিমঘাট, একটা ইন্দো বার্মা, তারপর হচ্ছে এই সুন্দা আইল্যান্ড, আর পূর্ব হিমালয়। পৃথিবীতে 34টা হটস্পটের মধ্যে 4টাই ভারতে আছে, তার মানে এখানে জীববৈচিত্র্য প্রচুর দেখা যায়। তো এই জন্যে ভারতকে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি বলে। এর মানে ভৌগোলিক স্ট্রাকচার, এর উষ্ণতা আর এর জলবায়ুর জন্য প্রচুর উদ্ভিদ আর প্রাণী এখানে এসে বসবাস করে। ভারতবর্ষে মোটামুটি 1.5 লাখ মতো উদ্ভিদ আর প্রাণীর আইডেন্টিফাই করা হয়েছে, মানে এত রকম মানে ভ্যারাইটি পাওয়া যায় মানে ভারতবর্ষের মধ্যে। তার মধ্যে 45,000 হচ্ছে উদ্ভিদ, 45,000 উদ্ভিদের ভ্যারাইটি পাওয়া যায়, আর বাকি সব প্রাণীর ভ্যারাইটি। তো এই জন্যই ভারতকে মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। এরপর যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের গুরুত্ব। এটা তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, বলার কিছু নাই, তো আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। জীববৈচিত্র্যের গুরুত্ব কি, এতগুলো জীব যে আছে এর মানে সুবিধাটা কি, মানে জীববৈচিত্র্যের গুরুত্ব মানে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা প্রচুর খাদ্য, বিভিন্ন রকম খাবারের ভ্যারাইটি পাচ্ছি, ঔষধ ঔষধের ভ্যারাইটি পাচ্ছি, তারপরে কৃষিক্ষেত্রে বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়, এগুলো হচ্ছে গুরুত্ব। বিভিন্ন রকম খাবার পাচ্ছি কৃষিক্ষেত্রে, তো বিভিন্ন রকম ঔষধ পাচ্ছি, এগুলো একটা। তারপরে বিভিন্ন রকম পরিবেশ রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক ইম্পর্টেন্স আছে, কৃষ্টিগত গুরুত্ব। এই পয়েন্টগুলো একবার করে দেখবে, পরীক্ষায় আসে, এগুলো বানিয়ে লেখা যায়, মোটামুটি বানিয়ে লিখে দেবে। এরপর হচ্ছে হ্রাস প্রাপ্তি। জীববৈচিত্র্য কেন হ্রাস পাচ্ছে? আমাদের দিন দিন পপুলেশন বাড়ছে, ফলে মানুষের চাহিদা বাড়ছে, তো ওই জন্য খাদ্য সংকট দেখা যাচ্ছে, সবাই এত বেশি করে খেয়ে নিচ্ছে। পপুলেশন বাড়ছে বলে কি হচ্ছে, জঙ্গল কেটে নষ্ট করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে,
জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে বলে সেখানে পশু পাখিরা থাকতে পারছে না। চোরাশি ঘাট, বিভিন্ন রকম হয়তো বাঘের চামড়া হয়তো বিদেশে হয়তো কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, তো হাতির দাঁত বিক্রি হচ্ছে, গন্ডারের শিং বিক্রি হচ্ছে, এই সব জিনিসগুলো ব্ল্যাক মার্কেটে প্রচুর বিক্রি হয়, তো এইভাবে চোরা শিকার করে, এইভাবে মানে সবাইকে মারতে মানে পশু পাখিগুলোকে মেরে মেরে নষ্ট করে দিচ্ছে। তারপর আমরা দিন দিন দূষণ বাড়াচ্ছি, দূষণের ফলে মানে ওরা তো আগে মরছে, কারণ ওদের তো ডাক্তার নেই, ওরা তো ডাক্তার দেখাতে যেতে পারছে না, তো অটোমেটিক এরা মারা যায়। তো এইসব কারণের জন্য পৃথিবী থেকে প্রচুর জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এটাও বানিয়ে বানিয়ে লেখা যায়, এগুলো লিখবে বানিয়ে বানিয়ে, এগুলো পড়ার মতো কিছু নাই। পরীক্ষায় আসে কিছুটা, মানে সেরকম একবার দেখেছিলাম যে অবলুপ্তির কারণ দিয়েছিল, মানে খুব সোজা কোশ্চেন হলে এত আসবে এগুলো। তো এবার হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। আমরা জীববৈচিত্র্যকে কেন সংরক্ষণ করব, মানে আমাদের যে এত জীববৈচিত্র্য আছে কেন আমরা সংরক্ষণ করার দরকার কি? তো সংরক্ষণ সংরক্ষণ কেন করবো সেটা লিখতে গেলে তোমাকে গুরুত্ব দিয়ে লিখতে হবে, মানে গুরুত্বটা কি সেই জিনিসগুলো দিয়ে সংরক্ষণ লিখতে হবে, যে এতগুলো গুরুত্ব পাওয়া যায় বলে আমরা এই সব উদ্ভিদ বা প্রাণীগুলোকে সংরক্ষণ করব। ক্লিয়ার? এই গুরুত্ব যেগুলো 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 পয়েন্ট আছে সেগুলো এখানে লিখে দিতে হবে। ওষুধ পাওয়া যায় বলে ওষুধগুলো মানে ওষুধি গাছগুলোকে সংরক্ষণ করব, মানে এটা যেমন এটাই মেনলি আসে পরীক্ষায় যে সংরক্ষণ কেন করব, এটা এটা এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো গুরুত্ব থেকে এটা ঘুরিয়ে লিখতে হবে সংরক্ষণের উপায়টা। এবার হচ্ছে সংরক্ষণ কী জিনিস বা কয় রকম, তোমরা তো এটা পড়েছো, ইনসিটু আর এক্সিটু। ইন মানে কি মধ্যে, যে জীবটা যেখানে বসবাস করে, মনে করো রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে আছে, তাহলে সেখানে রেখেই আমি যদি ওকে সংরক্ষণ করি তাকে সেটা হচ্ছে ইনসিটু। আবার যদি সেই সুন্দরবন থেকে সেই জীবটাকে নিয়ে বা রয়্যাল বেঙ্গল টাইগারটা নিয়ে এসে আমি চিড়িয়াখানায় রেখে দিলাম, গিয়ে ওকে কৃত্রিমভাবে খাবার দিচ্ছি, কৃত্রিমভাবে সব কিছু দিয়ে হচ্ছে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, সেটা হচ্ছে এক্সিটু কনজারভেশন বা সংরক্ষণ। তো ইনস্টিটিউট এক্সাম্পলগুলো পড়তে হবে, এর অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন হচ্ছে ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, 2 নম্বর হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, তারপর হচ্ছে সংরক্ষিত বন, সংরক্ষিত বন, তারপর হচ্ছে প্রোটেক্টেড এরিয়া, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্সিটিউটের মধ্যে কি পড়বে? জু, বটানিক্যাল গার্ডেন, তারপর হচ্ছে জিন ব্যাংক, সিড ব্যাংক, এইসব জিনিসগুলো হচ্ছে এর মধ্যে পড়বে। তো এই টোটালটা মুখস্থ করতে হবে, এবং প্রতিটা এক্সাম্পল জাতীয় উদ্যান কোথায় কোথায় কী 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 আছে, তোমরা যেমন ক্লাস 10-এও পড়েছিলে এগুলো, যে এই জাতীয় উদ্যানটা কোথায় অবস্থিত, বন্দিপুর কোথায়, জিম কর্বেট কোথায়, সেগুলো পড়তে হবে। অভয়ারণ্য কোথায় আছে, কী কী অভয়ারণ্য কোথায় আছে সেটা পড়তে হবে। তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভটা কি, এটা বলে দিই। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ম্যাপ আর ইউনেস্কো, এটাও তোমরা পড়েছো। এই দুটোর সহায়তায় মানে এরাই মেনলি কন্ট্রোল করে জিনিসটা, বায়োস্ফিয়ার মানে কোন এরিয়াটা বায়োস্ফিয়ার রিজার্ভ হবে সেটাকে এরা কন্ট্রোল করে। তো মনে করো সুন্দরবনে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখছে এটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে কি করবে, সেই বাঘটাকে সমেত সেখানকার সুন্দরী, গরান, গেউয়া যে গাছগুলো আছে এই গাছগুলোকেও সংরক্ষণ করবে, গিয়ে পুরো এরিয়াটাকে মানে পুরো বাস্তুতন্ত্র উদ্ভিদ প্লাস প্রাণী দুটোকেই সংরক্ষণ করার জিনিসটাকেই বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ম্যাপ আর ইউনেস্কো এরাই কন্ট্রোল করে। এর 3টে এরিয়া থাকে, হয়তো আগেও পড়েছো। একটা কোর এরিয়া মানে যেখানে কেউ যেতে পারবে না, সেখানে শুধু পশু পাখিরা থাকবে। তার বাইরেরটা হচ্ছে, তার বাইরে এই যে এরিয়াটা সেটা হচ্ছে বাফার এরিয়া, মানে সেখানে পারমিশন নিয়ে ঢুকতে হবে, মানে যারা রিসার্চ করে তারা ঢুকতে পারবে। আর একটা হচ্ছে ট্রানজিশন এরিয়া, মানে এখানে আদিবাসীরা থাকে, যারা গোষ্ঠীর লোক বা আদিবাসীরা তারা এই সব জায়গাটায় থাকে, গিয়ে এখানে মানে এখানকার জিনিসগুলো মানে গাছ টাছ যেগুলো আছে গাছ থেকে কাঠ মানে এগুলো বিক্রি করে এরা বসবাস করে বা এখানে চাষবাস করে, এগুলো হচ্ছে ট্রানজিশন এরিয়া। তো এগুলো তোমাদের কিছুই আসে না পরীক্ষায়, এগুলো আমি জাস্ট বলার জন্য বলছি, শুধু এইটা এক্সাম্পলগুলো একটু দেখে নেবে, কারণ এখান থেকে হয়তো আসলেও আসতে পারে। এরপর হচ্ছে হটস্পট, এটা একটু পড়বে।
হটস্পট মানে কি, এমন একটা এরিয়া যেখানে কি হচ্ছে প্রচুর জীববৈচিত্র্য থাকবে। আর এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। তো হটস্পট কাকে বলে এটাই লিখতে হবে, যে স্থানে প্রচুর জীববৈচিত্র্য পাওয়া যায় এবং এন্ডেমিক প্রজাতিগুলো বেশি পরিমাণে পাওয়া যায় সেই জায়গাটাকে হটস্পট বলা হয়। এবার কোশ্চেন আছে হটস্পট শর্ত কি, শর্ত এই দুটোই। শর্ত হচ্ছে যেখানে প্রচুর জীববৈচিত্র্য থাকতে হবে, মানে অনেকগুলো জীবের ভ্যারাইটি থাকতে হবে। আর সেই এন্ডেমিক স্পিসিস থাকতে হবে। এন্ডেমিক স্পিসিসটা কি, যে প্রজাতিটা শুধুমাত্র ওই জায়গাটাতে আছে, যেটা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় নাই, সেটাই হচ্ছে এন্ডেমিক। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র ভারতের ওই ম্যানগ্রোভ অরণ্যতেই পাওয়া যায়, পৃথিবীর আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, তাহলে সেটা একটা এন্ডেমিক, মানে সেটা একটা এন্ডেমিক স্পিসিস হয়ে যেতে পারে। তো এটুকু ক্লিয়ার হলো ব্যাপারটা কি। হয়তো আগে অন্য জায়গায়, আগে গোটা পৃথিবীতে হয়তো ছিল, কিন্তু আস্তে আস্তে ওগুলো জায়গায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র এই হটস্পট এরিয়াতেই এখনো বেঁচে আছে। সেটাই হচ্ছে মানে যে এরিয়াতে মানে শুধুমাত্র যে জায়গাটায় বেঁচে থাকে সেটাকে এখনো হটস্পট আমরা আইডেন্টিফাই করে দিই। তবে সেগুলো সংখ্যা বেশি হতে হবে, একটা থাকলে হবে না, অনেকগুলো থাকতে হবে। যেমন ভারতে টোটাল হচ্ছে, পৃথিবীতে টোটাল 34টা হটস্পট, তার মধ্যে ভারতে কটা, 4টা। কী কী নাম, তো আগেই পড়েছো, পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট, ইন্দো বার্মা, আর সুন্দারল্যান্ড। এগুলো একটু দেখে রাখবে, এগুলো ট্রেনে আসতো খুব, এখন আর আসে না। এরপরে এরপরে যেটা আসছে ইম্পর্টেন্ট, এন্ডেঞ্জার্ড এন্ডেঞ্জার্ড স্পিসিস বা বিপন্ন। বিপন্ন মানে কি, যেসব প্রজাতিগুলো বা যেসব উদ্ভিদ বা প্রাণীর প্রজাতিগুলো কি হচ্ছে একদম বিলুপ্তির মুখে, একদম মানে হয়তো আর 5 বছর বা 6 বছর পরে সেগুলো হয়তো মানে বিলুপ্ত হয়ে যাবে, সেই জিনিস, সেই সব প্রাণী বা উদ্ভিদগুলোকে বলা হয় বিপন্ন প্রজাতি। তো ক্লিয়ার হলো। তো পরীক্ষায় কিছু কোশ্চেন আছে যে কিছু বিপন্ন উদ্ভিদ আর কিছু বিপন্ন প্রাণীর নামগুলো লিখতে বলে। তো এটাও তোমরা ক্লাস 10-এ পড়েছো, যেমন একশৃঙ্গ গন্ডার, প্রাণীর মধ্যে যদি একশৃঙ্গ গন্ডার, ময়ূর, তারপরে এশিয়ান সিংহ, এইগুলো হচ্ছে এসব প্রাণী। উদ্ভিদের মধ্যে কি, ঘৃতকুমারী, অ্যালোভেরা, পাথর, কি বলে ওটা, কলসপত্রী, তারপরে সাইকাস, নিটাম, সূর্য শিশির, এগুলো তোমরা হয়তো পড়েছো, এগুলো এক্সাম্পলগুলো একটা দেখে রাখবে। এরপর যেটা হচ্ছে আইইউসিএন, এটা ফুল ফর্ম জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এটা কি করে, এই বিপন্ন প্রজাতিগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ওই জন্য তারা কি করেছে, একটা বই বের করেছে যেটাকে বলছে রেড ডাটা বুক, RDB, রেড ডাটা বুক আবিষ্কার করেছে। এই বুকে কি আছে, প্রায় বিভিন্ন রকম ক্যাটাগরিতে এটা ভাগ করেছে, প্রায় 9টা ক্যাটাগরিতে ভাগ করেছে। কী কী আছে প্রতিটা লিস্ট আমি বলেছি। একটা হচ্ছে প্রথমে অবলুপ্ত, এই বইয়ে হয়তো লেখা আছে কিছু, যেসব প্রাণীগুলো বা উদ্ভিদগুলো অবলুপ্ত হয়েছে সেটা একটা লিস্ট করা আছে, সেটা একটা অবলুপ্ত দিয়ে, মানে পৃথিবীতে যেগুলো এখন আর পাওয়া যায় না। তারপরে তো আরও ভাগ করেছে যেটা বন্য পরিবেশে অবলুপ্ত, সেটা লিস্ট করে দেওয়া আছে, কিছু কিছু উদ্ভিদ বা প্রাণীগুলোর নাম লিস্ট করা আছে। তারপরে হচ্ছে দারুণভাবে বিপন্ন, মানে আর 1 বছর বা 5 বছরের মধ্যে ওদের, 1 থেকে 5 বছরের মধ্যে এটা বিলুপ্ত হয়ে যাবে, সেগুলোর কিছু লিস্ট করা আছে। তাহলে কি, আমি এই সব প্রাণীগুলোকে সংরক্ষণ করব, মানে যেটা আগে বেশি মানে যেটা আগে নষ্ট হয়ে যাবে সেটাকে আগে সংরক্ষণ করব, তাহলে সেটা যাতে বাঁচিয়ে রাখা যায়। সংরক্ষণ কেন করা দরকার সেটা আমি বলছি একটু পরে। তারপরে আছে বিপন্ন, এরকম করে টোটাল 9টা ক্যাটাগরিতে ভাগ করেছে, সেই ক্যাটাগরিগুলো মুখস্থ করবে, যেমন ক্ষয়প্রাপ্ত, কম বিপদগ্রস্ত, অসম্পূর্ণ তথ্য সম্বন্ধিত, এই সবগুলো করে টোটাল 9টা হিসাবে ভাগ করেছে। তো কোনো কোনো বই 8টা দেওয়া আছে, মডার্ন যেটা আড্ডা রেড ডাটা বুক, সেখানে 9টা ক্যাটাগরি হয়ে গেছে। তো এখন 9টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো এবার বলছি যে কেন সংরক্ষণ করব। মনে করো একটা ফুড চেন, ঘাস কে কে খায়, ঘাস খড়ি, তাকে কে খায় ব্যাং, তাকে কে খায় সাপ, তাকে ঈগল, তাই তো। এবার মনে করো যে ঘাস ফড়িংটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল, তাহলে কি হবে, ব্যাং কি ঘাস খাবে, ব্যাং তো ঘাস খাবে না।
তো ঘাস ফড়িং যেহেতু নাই, তাহলে ব্যাঙটাও বিলুপ্ত হয়ে যাবে। ব্যাঙ বিলুপ্ত হয়ে গেলে কি সাপটাও বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেলে এটাও হবে। মানে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল, মানে প্রতিটা জীবের সাথে নির্ভরশীল। একটা জীব যদি বিলুপ্ত হয়ে যায়, তার পরবর্তী খাদ্যস্তর যেগুলো আছে সেগুলো সবগুলো বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আমাদের পৃথিবীতে সবগুলো জীবকে সংরক্ষণ করে রাখা দরকার। এই জন্য রেড ডেটা বুক আবিষ্কার হয়েছে, যাতে প্রথম যেটা সব থেকে মানে কম মানে যেটা একদম অবলুপ্ত হয়ে মানে অবলুপ্তির মুখে যেগুলো আছে সেগুলোকে আগে সংরক্ষণ করা। তারপরে মানে প্রতিটাকে সংরক্ষণ করবে, কিন্তু এটাকে বেশি করে জোর দিতে হবে, কারণ ওটা নষ্ট হয়ে তার পরবর্তী জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এই উদ্দেশ্যগুলো ভালো করে পড়বে। রেড ডেটা বুকের উদ্দেশ্য যেগুলো আছে, মানে সবগুলোকে সংরক্ষণ করে রাখা যাতে বিলুপ্ত না হয়ে যায়। তারপরে হচ্ছে মানে এদের সবার প্রয়োজনীয়তা মানে এইসব মানে যেমন তোমাদের বইয়ের সিলেবাসে দিচ্ছে কেন, যাতে তোমরা জানতে পারো, যাতে কোনো জীব যাতে হত্যা না করো, বা মানে ওই যেসব মানে যেগুলো বিপদগ্রস্ত বা কম বিপদগ্রস্ত যেগুলো আছে, বা যেগুলো অবলুপ্ত হয়ে যাবে বা দারুণভাবে বিপন্ন, সেসব জীবগুলো সম্বন্ধে জানা, মানে স্টুডেন্টদের যাতে জানা, যাতে নেক্সট টাইম যাতে তারা যাতে কোনো প্রবলেম না হয়, মানে যাতে জীবে হত্যা বা মানে তারা যাতে বুঝতে পারে, যাতে স্বীকার না করে, এই টাইপের জিনিসগুলো এখানে মানে এই জন্যই এটা মেন উদ্দেশ্য। এটা মেনলি জনগণকে সচেতন করার মেন উদ্দেশ্য এটা। বিপন্ন বা এইসব মানে যেমন অ্যালোভেরা যদি বেশি করে আমরা নষ্ট করি, তাহলে অ্যালোভেরা গাছটা পুরো নষ্ট হয়ে যাবে, মানে পৃথিবীতে আর পাওয়া যাবে না। তো এটাকে সংরক্ষণ করে রাখা দরকার, এই জন্য এখন প্রত্যেক বাড়িতে বাড়িতেই আছে। এখানে তোমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আর কিছু টুকটাক যেগুলো আছে সেগুলো ক্লাস হলে আমি বলে দেবো। আর এখান থেকে হয়তো 2 নম্বর আসবে, সেটা হচ্ছে আচ্ছা, আরটা বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে কি স্টোন স্পিসিস বলা হয়। কি স্টোন মানে ঘাস ফড়িংটাকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হচ্ছে, তার পরবর্তী খাদ্যস্তরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটাকে বলছে কি স্টোন স্পিসিস। কোশ্চেন এটাও আসতে পারে, কি স্টোন স্পিসিস কি, রেড ডেটা বুক কি, রেড ডেটা বুকের উদ্দেশ্য, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলোই মেনলি পড়বে। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, এরপর আবার নতুন চ্যাপ্টার শুরু করব। তো এখন তোমার 2টো চ্যাপ্টার পড়া দেওয়া বাকি আছে, সেগুলো আগে পড়ো, পড়ে আমাকে আগে পড়া দাও, তাহলে আমি তারপরে নতুন ভিডিও দেবো।